নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক সমরেশ মজুমদারের একটি ছোট গল্প অক্টোপাস। গল্পটি শুনতে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনেদের সাথে, বন্ধু বান্ধবের সাথে এবং পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো শুরু করি আমার আজকের নিবেদন লেখক সমরেশ মজুমদারের অক্টোপাস গল্পটি। গল্প পাঠে আমি তনুশ্রী। এই মেঘ অসময়ের, তবু দুটো দিন এঁটুলির মতো লেগে আছে আকাশের গায়ে। অভিরাম ভেবেছিল ঝোড়ো বাতাস নুনের ছিটে দেবে, কিন্তু দুটো দিন রাত কাটলো, কেটেই গেল। যে কোনো মুহূর্তেই মেঘগুলো জল হয়ে নামতে পারে। ব্যাস, তাহলে আর রক্ষে নেই, সব গেল। এ যেন সব পাট চুকিয়ে নিশ্চিন্ত হওয়া বুড়ি মেয়ে ছেলেদের শরীরে নতুন আঁচড় পড়ার মতো ব্যাপার। ঝরেও ঝরে না জল, শুধু খটাং খটাং শব্দ বাজে মেঘের হাড়ে হাড়ে। যৌবনের কাঠঠোকরা বড় মারাত্মক। ঠুকে ঠুকে ঠোঁট ভোঁতা, তবু অভ্যেস মরে না। তাঁবুর বাইরে দাঁড়িয়ে অভিরাম। চারপাশের জঙ্গলটাও থম মেরে আছে। মেঘ দেখলেই গাছের পাতা অসাড় হলেই পাখিগুলোর গলা পাল্টিয়ে যায়। জঙ্গলের শরীরে কালো রং লাগে, সেই রং বোধহয় পাখিদের শ্বাসে মাখামাখি হয়। 3 যুগ হয়ে গেল এই ভারতবর্ষের জঙ্গলে কেটে গেল অভিরামের। চরিত্র বোঝা এখনো হয়ে উঠল না। লোকে বলে মেয়ে মানুষের মন নাকি দেবতারাও জানে না, হয়তো, কিন্তু একটা সমত জঙ্গলের মন চরিত্র বোঝা দেখি কেমন হিম্মত। পুরুষটা টাকের মতো কিছুটা খোলা জমি, তার একদিকে অভিরামের তাঁবু, ওপাশে চালার নিচে আগুন জ্বলে, রান্না হয়। 6 জন মানুষ খায় দায় শোয়, রাত্রে নেশা করে, দিনে পরিশ্রম। গুনতিটা ঠিক হলো না। 6 জনের মধ্যে 2 জন এখন ব্যতিক্রম। সম্পূর্ণ সন্ন্যাসীর জীবন তাদের। ঠিক মধ্যিখানে একটা কাটা গাছের গুঁড়িতে শিকল বাঁধা হীরামতি। এখন ওদের সর্বাঙ্গে কাদা মাখা, শুকিয়ে সাদা হয়ে গেছে। চাপড়া বেঁধে ছড়িয়ে আছে এখানে ওখানে। ওদের বয়স হয়েছে, বেশ বয়স। অভিরামের কাছেই রয়ে গেছে অনেক বছর। এখন ওদের নারী নক্ষত্র তার জানা। হাতি দুটো অভিরামের মনের কথা টের পেয়ে যায় বেশ। অভিরাম ও দুটোর পাশে এসে দাঁড়াতেই খুঁটজোড়া তাকে ছুঁয়ে গেল। পায়ে শেকল বাঁধা, কিন্তু ঘুরতে ফিরতে অসুবিধে নেই। জোড়া হাতি অভিরামের শরীরে আদর ছড়িয়ে দিয়ে শব্দ করল, যেন নিঃশ্বাসে জানালো, বয়স হয়ে গিয়েছে গো তোমার এবং আমাদেরও। এই পুরুষ এবং স্ত্রী হাতি দুটো অনেককাল একসঙ্গে রয়েছে, অথচ এদের সন্তান আসেনি। ওরা আজকাল শুধু জাবর কাটতেই ভালোবাসে। কাজ না থাকলে হাঁটু মুড়ে ঝিমোয়। কাছাকাছি থাকা ছাড়া পরস্পর সম্পর্কে কোনো আকর্ষণ নেই। দুটো পাথরের মতো, চলন্ত পাথর। পাকা দাড়িতে হাত বোলায় অভিরাম। কোনো মেয়ে ছেলের শরীরে এই জীবনে যাওয়া হয়নি, আজকাল যাওয়ার ইচ্ছেটাই হয় না। শরীরের ভেতরে যে শরীর আছে তার মুখ ঠিক ব্রহ্মার মতো। একটা মুখে লোক
চটচট করে, দ্বিতীয়টায় লকলকে খিদে। যা কিছু খাওয়া যায় তাই গেল, পেটে না যাওয়া পর্যন্ত স্বস্তি নেই। পেটে গেলেও তা যেতে না যেতেই খিদে। তৃতীয় মুখে অহংকারের লাল লোহা টং হয়ে থাকে। একটু জলের ছিটে লাগলেই ছ্যাঁক শব্দ। আর এখন চতুর্থ মুখের জিভ শুকিয়েছে, দাঁত নড়বড়ে। তার খাঁজে খাঁজে যে সুরঙ্গ, তাতে ভয়ের বাসা। যদি সামান্য চাপেই ঝরে যায়, ন্যাংটো মারি নিয়ে পালিয়ে আসা মানে নিজের অক্ষমতা পাঁচজনকে চোখে আঙুল দিয়ে দেখানো। কি লাভ তাতে? ফলে অবিরামের চতুর্থ মুখের ভেতরটা শুকিয়ে কাঠ। ঠোঁট দুটো টসটসে হাসিতে ভিজিয়ে রাখার সার। দু হাতে দুটো গড় জড়িয়ে ধরল অবিরাম। আর 2 বছর তোরা আমার সঙ্গে থাক, অন্তত গোটাচারেক বাচ্চা বিক্রি করতে দে, তারপর তোদের ছুটি, আমারও। যৌবনটা গেল, কখন এলো টেরই পেলাম না। এই একটা ভাবনায় স্থির হয়ে রয়েছে অবিরাম। আর 2 বছর, তারপর ছুটি। এই জঙ্গলের শরীর থেকে বিদায় নিয়ে চলে যাবে কোথাও। কোথায় সেইটা ঠিক নেই, তবে যাবে। জঙ্গলও তো মেয়ে ছেলে, বলা যায় গরম মেয়ে ছেলে। যতক্ষণ তার সঙ্গে তাল ঠুকতে পারবে সে রাখবে। যেই তুমি কমজোরি হলে, তো তোমার পায়ের তলার মাটি সরল, তখন সরে যাওয়াই ভালো। কিন্তু মুশকিল হলো, এত দিনের যৌবনবেলা একসঙ্গে কাটিয়ে এই জঙ্গল বুকের গভীরে ঢুকে কখন যে সব যাওয়ার জায়গাগুলো ঢেকে দিয়েছে অন্ধকারে। বিষের নেশার মতো। কিন্তু আর নয়। 2 বছরে আরো কিছু টাকা জমিয়ে পালাবে এখান থেকে। কোনো শহর কিংবা গাঁয়ে গিয়ে পায়ের ওপর পা তুলে বাকি দিনগুলো খরচ করবে। সরকারি ইজারা নেওয়া আছে, প্রতি বছর হাতি ধরে দিতে হবে। বুড়ো হাবড়া নয়, টাটকা কিশোর। বিনিময়ে টাকা পাওয়া যাবে। অঙ্কটা যদিও মোটেই ভালো নয়, কিন্তু তাই বা দেয় কি? হাতি ধরা অবিরামের পেশা। জোয়ার্সের এই বিশাল জঙ্গল এলাকায় আজকাল হাতি ঠিক ঠিক করে, কিন্তু তাদের ধরতে যাও, তোমার 14 পুরুষের শিরদাঁড়া ভেঙে দেবে ওরা। চোরা শিকারীরা আসে ওদের মেরে দাঁত চুরি করতে। সরকারি প্রহরীরা গুলি ছুটতে পারে না ওরা বেয়াদবি করলে। অথচ হাতিগুলো সংখ্যায় বাড়ছে। আগে ওরা বেড়াতে যেত বার্মায়। জঙ্গলে জঙ্গলে চমৎকার পথ ছিল, কিন্তু সেই পথ এখন বন্ধ। মানুষগুলো গাছ কেটে পথ হাওয়া করে দিয়েছে, ফলে এই একই জায়গায় ঘোরাফেরা। সারা বছর এই জঙ্গলে তাই খাবার জোটে না হাতির। দল বেঁধে বেরিয়ে হামলা করে তাই আশেপাশের গায়ে, চা বাগানে। লুটপাট করে, মানুষও মারে। যত দিন যাচ্ছে তত মানুষের ওপর অত্যাচার করতে ভালোবাসছে ওরা। মানুষের সব রকম প্রতিরোধের ছলা কলা ওরা জেনে ফেলেছে আজকাল। ইলেকট্রিক তারকে পর্যন্ত ভয় পায় না। গাছের ডাল ছুঁড়ে ছুঁড়ে তারা ছিঁড়ে পথ করে নেয়। এই হাতিদের ধরতে কম পরিশ্রম আর বুদ্ধির দরকার। তাও এলোপাথারি ধরলেই চলবে না, কাউকে আহত করাও চলবে না। দল থেকে টাটকা কিশোর খুঁজে ধরে নিয়ে আসতে হবে। এ যেন সাপের মুখের ভেতর হাত ঢুকিয়ে বিষের থলি সরিয়ে নেওয়ার মতো ব্যাপার। টাকাটা ওরা মুখ দেখে দিচ্ছে না, আর এই কাজটাই করতে হয় অবিরামকে।
একটাও গুলি না ছুঁড়ে, এক ফোঁটা রক্তপাত না করে হাতির বাচ্চাকে দল থেকে বের করে নিয়ে এসে সরকারের হাতে তুলে দিতে হয়। আর এই কাজে সহায়ক চালার নিচে বসে থাকা কজন মানুষ আর দীর্ঘকালের পোষা হাতি দুটো। অভিরাম চালাটার দিকে তাকালো। লোকগুলো রান্নাবান্নার আয়োজন করছে। পরনে ঝলঝলে হাফ প্যান্ট, খালি গা। ওরা আসে ভুটানের এক পাহাড়ি গ্রাম থেকে। ওই গ্রামের মানুষগুলোর জন্মই যেন হাতির সঙ্গে পাল্লা দিতে। কলজে থেকে যেটা জন্মমাত্র ঝরিয়ে ফেলে তার নাম ভয়। এত সাহসী এবং বিনয়ী মানুষ কোথাও দেখেনি অভিরাম। দুপুরুষ ধরে ওদের চেনে সে। শাসন করলে শাসিত হয়, হুকুম ওদের কাছে শেষ কথা। বছরের শুরুতে দাদন পাঠাতে হয়। ওরা আসে, হাতি ধরে দিয়ে ফিরে যায়। না ধরতে পারলে পরের বছর ফিরে আসে অভিরামের ঋণ শোধ করতে। মাঝে মাঝে নিজেকে শোষক বলে মনে হয়। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে সে লোকগুলোকে কিনে রেখেছে। ওদের অর্থনৈতিক অবস্থার কথা সে জানে। খাবার ওদের কাছে স্বর্গের চেয়েও বেশি লোভনীয়। সেই খাবারের লোভ দেখিয়ে ওদের মৃত্যুর মুখে ঠেলে দেয় সে। মাঝে মাঝে অবিরামের মনে হয় এটাই নিয়ম। কেউ কাউকে নিয়ে খেলছে, যে খেলাচ্ছে তাকে নিয়েও আরেকজন খেলে যাচ্ছে। এই জঙ্গলের নিয়মের রকম ফের সমস্ত জগতে ছড়ানো। আর এইসব ভাবলেই বিকেলের বুদবুদগুলো বেশ ফেটে যায়। কয়েক পা এগিয়ে অভিরাম হাঁকল, মাইনু। হই। সাড়া এলো চালার নিচ থেকে। অভিরামকে অপেক্ষা করতে হলো না। ঝলঝলে হাফ প্যান্টের তলায় লিকলিকে পায়ের জোড়া যেন উড়ে এলো। বেটে প্রৌঢ় লোকটা ভীরু গলায় জিজ্ঞাসা করল, জি, হাতিগুলোকে দেখতে পেয়েছিস? হুঁ, কিন্তু ওরা মেঘ দেখে আর নড়ছেই না। আরো কাছে না এলে। কতক্ষণের পথ? পুরা দিন। হিসেবটা ভালো লাগলো না অভিরামের। যেতেই যদি দিন কাবার হয় তাহলে। আকাশের দিকে তাকালো সে। বুড়ো মেঘেদেরও কি একই অবস্থা হয়? অভিরাম এবার ফিরল। অপেক্ষা করে থাকা ছাড়া কোনো উপায় নেই। অন্তত 10 মাইলের মধ্যে দলটা যদি না আসে তাহলে ঝুঁকি নেওয়া যায় না। সে হাতি দুটোর কাছে এসে ডাকলো, এই তোরা নেমে আয়। সঙ্গে সঙ্গে সর সর শব্দ হলো। দুটো হাতির শরীর বেয়ে দুটো বেঁচে মানুষ টুক করে মাটিতে পড়ল। কাদায় ওদের মুখ, চোখ, দেহ প্রায় ঢাকা। সেই কাদা শুকিয়ে এঁটে বসেছে শরীরে। গত 5 দিন ধরে ওরা ওই অবস্থায় রয়েছে। দিন রাত ওদের হাতি দুটোর সঙ্গে থাকতে হয়। সমস্ত শরীর উদম, শুধু কোমরে একটা কাদা মাখা কৌপিন। শিকারে যাওয়ার সময় সেটাকে খুলে যেতে হবে। এই কদিন ওদের মাছের ডিম, পেঁয়াজ, রসুন খাওয়া নিষেধ। এই কদিন মদ, বিড়ি, খৈনি খাওয়া কিংবা স্ত্রী সঙ্গ করা বেআইনি। অত্যন্ত পবিত্র হয়ে হাতির শরীরের গন্ধ নিজেদের শরীরে মাখতে হবে ওদের। দিন রাত হাতির সঙ্গে থেকে থেকে মানুষের চামড়ায় হাতির গন্ধ লেগে থাকে। এই বছর হাতি ধরার অপারেশন এই প্রথমটা দল যাতে কোনোভাবে অকৃতকার্য না হয়, অভিরাম সে বিষয়ে সজাগ। সে জিজ্ঞাসা করল, খেয়েছিস? দুটো লোকই মাথা নাড়ল, না। যা খেয়ে আয়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, মনে হয় বৃষ্টি নামবে না। যদি নামে চট করে হাতির পিঠে উঠে
বসবি। একটার বয়স 25, অন্যটা 30 ছাড়িয়েছে। হুকুম পাওয়া মাত্র ওরা চালা ঘরের দিকে ছুটল। 25-এর পায়ে যেন বেশি জোর। খাওয়া বলতে আলু সেদ্ধ, নুন আর ফেনা ভাত। যতদিন হাতি না ধরা পড়ে অন্যরাও চেষ্টা করে এই খেতে। ওপাশের জঙ্গলে হাসির রোল উঠল। তারপরেই ওদের 3 জনকে দেখা গেল জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে। মাথায় ঝাঁকা, তাতে নানান ধরনের প্রয়োজনীয় সামগ্রী। 2টি কিশোরী আর একটি যুবতী। অভিরামকে দেখে এগিয়ে এসে ঝাঁকা নামিয়ে বলল, হিসেব মিলিয়ে নে। অভিরাম হেসে তার পাকা দাড়িতে হাত বোলালো। এই জঙ্গলে বাস করতে গেলে যেসব জিনিস একান্ত প্রয়োজন তাই রয়েছে ঝাঁকায়। জঙ্গলের গায়ে যে ছোট্ট লেপচা গ্রাম, সেইখান থেকেই আসে এই সওদাগুলো। এই যুবতীর বাবার একটা শীর্ণ মুদির দোকান আছে ওখানে। সে বলল, চুরি করলে তুই করবি, তোর বাবা তো চোর নয়। যা, ওখানে পৌঁছে দিয়ে আয়। যুবতী ঠোঁট উল্টালো। তারপর সঙ্গীদের ঝাঁকা তুলতে ইশারা করা মাত্রই অভিরাম বাধা দিল, না, তুই না, ওরা যাক। আমি না কেন? তোকে দেখলে যদি ওদের বুকে ঢেউ লাগে। অভিরাম হাসল। ঢেউ তো ওঠে নদীতে, ওরা তো ডোবাও না। কি জানি, তোদের বিশ্বাস নেই। ডোবাকেও সমুদ্র করে দিতে পারিস। তুই আমার সঙ্গে আয়, দাম নিয়ে যা। ওরা চালাতে মাল দিয়ে আসুক। অভিরাম তাঁবুর দিকে হাঁটতে শুরু করলো। তার কথা শুনে যুবতীর মুখে কালো ছায়া নেমেছে, সেটা তার নজর এড়ায়নি। না, ওর এখানে আসা বন্ধ করতে হবে। ওর বাপকে খবর পাঠিয়ে দেয়া দরকার। মুশকিল হলো, ওই গ্রামে ছেলের চেয়ে মেয়ের সংখ্যাই বেশি। তারপরেই অভিরাম হেসে ফেলল। সে বোকার মতো এসব ভাবছে। তার কর্মচারীরা আধ বেলা খেয়ে থাকে। গ্রামে কেউ কেউ জীবনেও শহর দেখেনি। কৌপিন কিংবা হাফ প্যান্ট ছাড়া পোশাক নেই অঙ্গে। ওদের প্রেমে পড়বে এই যুবতী? অসম্ভব। যতই গরিব হোক, ঠাট বাট আর অহংকারটি এর 16 আনা খাঁটি। তাঁবুতে ঢুকে ব্যাগ থেকে টাকা বের করতে করতে যুবতী পর্দা সরিয়ে ভেতরে ঢুকল। অভিরাম জিজ্ঞাসা করল, কত টাকা বলেছে তোর বাপ? 20। অভিরাম চোখ তুলে তাকাতেই বুকের ভেতর ঢেউটাকে টের পেল। মেয়েটা তাঁবুতে ঢুকেই খাটিয়ায় বসেছে। ওর বুকের খাঁজ দেখতে পাচ্ছে অভিরাম। টাইট জামার ওপর যে কালো ওড়না, সেটা সময় বুঝে সামান্য সরে গেছে। অনেক অনেক দিন পরে যুবতীর বুকের দিকে তাকিয়ে অভিরামের শরীর বেইমানি করল। যেন পূর্ণ চাঁদের আকর্ষণে তার শরীরের শিরায় শিরায় জোয়ারের টান লেগে গেল আচমকা। টাকা দে। অভিরামের অনেক কিছু বলতে ইচ্ছে করছিল। তার বয়স হয়েছে ঠিক, কিন্তু সত্যিকারে বুড়ো তো হয়ে যায়নি। যা টাকা জমেছে আর 2 বছরে যা জমবে, তাই নিয়ে এইরকম একটা যুবতীর সঙ্গে বাকি জীবনটা যদি কাটিয়ে দেওয়া যেত। কিন্তু সে কিছুই বলল না, চুপচাপ টাকাটা দিয়ে দিল। যুবতী জামার মধ্যে সেটাকে চালান করে দিয়ে বলল, হাতি ধরবি কবে? যদি বৃষ্টি না নামে তাহলে কাল। হায় ভগবান, যেন বৃষ্টি নামে, খুব খুব। তারপর শরীর দুলিয়ে বেরিয়ে গেল তাঁবু থেকে।
অভিরামের স্থির হতে সময় লাগলো, কিন্তু তার মনে একটা তিত্তিরে আনন্দ ছড়িয়ে পড়ল। তার শরীর বিকল হয়নি। বাইরে থেকে গলা ভেসে আসতেই অভিরাম বাইরে এলো। বুড়ো সর্দার মাইনু একটু উত্তেজিত গলায় জানালো, হাতিগুলো আরো সরে এসেছে, এখন মাত্র আধ বেলার পথ। অভিরামের ঠোঁটে হাসি ফুটল, মুখে বলল, সাবাস। মাঝখানে আগুন জ্বালানো হয়েছে, 3 জন পাহারা দিচ্ছে 3 দিকে। অবশ্য সেটার যে খুব দরকার পড়ে তা নয়। বন্য জন্তুর পা একদিকে পড়লেই হাতি দুটো চঞ্চল হয়ে ওঠে। তবু বেটাদের বয়স হয়েছে বলেই অভিরামের ঠিক ভরসা হয় না। অভিরামের সামনে 2 জন দাঁড়িয়ে। অভিরাম কথা বলছিল, আমি আর নতুন কি বোঝাবো তোদের? মাইনুর কাছ থেকে তো সব জেনেছিস। শুধু লক্ষ্য রাখবি হাতিটা যেন ছটপটে আর তাগড়াই হয়। তুই তো এর আগেও গিয়েছিস, তোকে নিয়ে চিন্তা নেই। কিন্তু তুই ভয় পাচ্ছিস না তো? 25 বছরের মাথাটা দ্রুত আপত্তি জানালো, না, একটুও ভয় পাবি না। তুই হীরামতির ওপর ছেড়ে দিবি, সে তাকে ঠিক দলের মধ্যে নিয়ে যাবে। যা, এখন শুয়ে পড়। আজকের রাত্রে তোদের ঘুম দরকার। ঠিক 4টের সময় রওনা হতে হবে। মাইনু। অভিরাম পেছন ফিরল। জি। খাট ঠিকমতো ঢেকে রেখেছিস? জি। অভিরাম তাঁবুতে ফিরে এলো, আর তখনই টপ টপিয়ে বৃষ্টি নামল। অভিরামের কপালে ভাঁজ পড়ল। বৃষ্টির ধাক্কায় হাতিগুলো আবার দূরে সরে যায়। অভিরাম খাটিয়ায় শরীর এলিয়ে দিতেই মনে পড়ল যুবতী এখানে বসেছিল। তার মন চঞ্চনিয়ে উঠলেও শরীরে কোনো প্রতিক্রিয়া হলো না। ব্যাপারটা যত সে ভেবেছিল তত বুকের ওপর একটা পাথর চেপে বসেছিল। নিজেকে অক্ষম ভাবতে তার একটুও ভালো লাগছিল না। খাটিয়ায় উঠে বসলো অভিরাম। এখনই একটা ছাতি নিয়ে বেরিয়ে গেলে কেমন হয়? সোজা গিয়ে যুবতীর বাবাকে প্রস্তাব দেবে, আমি তোমার মুদির দোকানটাকে ভালো মতন সাজিয়ে দিচ্ছি, তুমি তোমার মেয়েটাকে আমায় দাও। আমি দেখতে বুড়ো, কিন্তু আমি সত্যিকারের বুড়ো নই। আর যেটুকু বুড়োটে দেখায় তোমার মেয়েকে পেলে সেটাও চলে যাবে। অভিরাম হাসল। ঠিক কথা, ওই মেয়ে সঙ্গে থাকলে যৌবন ফেরত আসতে বাধ্য। আজ যখন তাঁবুর ভেতরে ঢুকেছিল তখনই নাকে বাস এসেছিল। না, কোনো দোকানি গন্ধ নয়, স্রেফ যৌবনের বাস। সব মেয়ের শরীরে ওই বাস থাকে না। যার থাকে তার গায়ে গা ছোঁয়ালে যৌবন ফেরত আসতে বাধ্য। বৃষ্টিটা বাড়ছে কমছে। কাল বিকেলে হাতির বাচ্চাটাকে নিয়ে ওই গ্রামে যেতে হবে। তার সম্পত্তি, তার বীরত্ব তার। একটু থমকে গেল অভিরাম। যুব তাকে বোঝাতে হবে যে শত্রুর সঙ্গে হাতাহাতি যুদ্ধ করে তার চেয়ে যে তাকে পেছন থেকে হুকুম করে সে অনেক বড় বীর। আর তখনই এক ফাঁকে প্রস্তাবটা দিয়ে দেবে সে। আজ রাত্রে গেলে তো খালি হাতে যেতে হবে। অভিরাম শুয়ে পড়ল আবার। আজকাল শরীর এলিয়ে শুলে বেশ আরাম লাগে। এখনো আকাশে মেঘ, তবে বৃষ্টিটা বন্ধ হয়েছে। পায়ের তলায় ঘাস ভিজে চপচপে। গাছের ডাল থেকে জল ঝরছে টুপটুপিয়ে। নিভে যাওয়া রাতের আগুনটাকে নতুন করে জ্বেলে দেয়া হয়েছে। 2টো হাতি এখন হাঁটু মুড়ে বসে আছে মাঝখানে। ওদের পা থেকে লোহার শেকল খুলে দেওয়া হয়েছে।
অভিরাম ইশারা করতে লোক দুটো হাতির পিঠে চড়ে বসল। তারপর দু হাতে কৌপিন খুলে ছুড়ে দিল সঙ্গীদের সামনে। মাইনু এগিয়ে গেল ওদের মাঝখানে। ওর হাতে গোল করে পাকানো শক্ত দড়ি, যার এক প্রান্তে বড় ফাঁস। দুজনই দুটো হাতির ঠিক মাথার নিচে এমনভাবে বসলো যাতে দুটো পা টান টান করে ছড়াতে হাতির কানের নিচে ঢাকা পড়ে যায়। হাত বাড়িয়ে মাইনুর হাত থেকে দড়ি নিল দুজন। দুটো 12 হাত লম্বা দড়ি কায়দা করে গোটানো। ওরা দড়ি জোড়া যে যার পেটের তলায় এমন গুছিয়ে রাখলো যাতে তার কোনো অংশ বাইরে থেকে না দেখা যায়। তারপর বসা অবস্থায় শরীরটাকে মিশিয়ে দিল উপর হয়ে হাতির মাথায়। শুধু চিবুকটা মাথার খাঁজে ঢুকিয়ে ওরা দেখার সুবিধে করে নিল। হীরামন আর হীরামতি নির্বিকার। এই মানুষ দুটো তাদের শরীরে এই কদিন ধরে শোয়া বসা করায় তাদের ওজন নিয়ে আর ওরা বিন্দু মাত্র মাথা ঘামায় না। অভিরাম লোক দুটোকে শিখিয়ে দিয়েছে কিভাবে একটা কথা না বলেও ওই হীরামন হীরামতিকে সব কথা বোঝানো যায়। ওই যে দুটো পা দুই কানের নিচে ঢোকানো, সেখানেই আছে হাতিকে নির্দেশ দেওয়ার কায়দা। বাঁ দিকে যেতে চাও বাঁ পা দিয়ে টোকা দাও, ডান দিকে তো ডান কানে। দু পা একসঙ্গে সোজা সামনে, আর দু পা একসঙ্গে কানের পেছনে ঘষলে হাতি বুঝবে আর এগোতে হবে না, সামনে বিপদ। হাতির উদম পিঠে যে নগ্ন মানুষ দুটো বসে আছে তাদের সামনে আঁকড়ে ধরার কিছু নেই। দুটো হাত হাতির মাথার খাঁজে এমন ভাবে রাখতে হবে যে সেটাই তোমার ব্যালেন্সের কাজ করবে। তবে দীর্ঘকালের অভ্যেসে হাতির পিঠে ওইভাবে বসে থাকার জন্য কিছু ধরার দরকার ওদের হয় না। মাইনুর চিৎকার করে ওদের ভাষায় কিছু বলল। লোক দুটো সেই সঙ্গে মাথা নাড়ল। অবিরাম জানে এটা মন্ত্রপাঠ, যাতে ওদের কার্যসিদ্ধি হয়। ওরা যাবে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান প্রাণীর মাঝখানে। খুব বোকামি না করলে অবশ্য প্রাণের আশঙ্কা নেই, তবু বুনো হাতির মাঝখানে গিয়ে দাঁড়াতে বুকের জোর লাগে। একটু বেচাল হলো তো সব শেষ। অবিরাম সংকেত করা মাত্র হাতি দুটো উঠে দাঁড়ালো। বুড়ো শরীরে সেই চনমনানি নেই, শরীর সোজা করে উঠতেও কষ্ট হয়। ওরা দাঁড়ালে অবিরাম ঘুরে ঘুরে পরীক্ষা করল। না, লোক দুটোকে দেখা যাচ্ছে না, হাতির শরীরে মিশে গিয়েছে ওরা। অবিরাম দেখল হীরামন আর হীরামতি তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে, যেন বনবাসে পাঠাচ্ছে ওদের এই রকম চাহনি। আজ ওদের কোথায় যেতে হবে সে সম্পর্কে ওরা সচেতন। এই যাওয়াটা মোটেই পছন্দ করছে না ওরা। একদল যৌবনের মাঝখানে মতলবে যেতে হবে দুই বৃদ্ধ বৃদ্ধার একটুও ইচ্ছে করছে না। অবিরাম বুঝল, তারপর এগিয়ে গেল ওদের সামনে। দুটো সুর উঠে এলো ওর কাঁধে, অবসন্নভাবে হেলান দিল তার কাঁধে, যেন বলছে, আর কত ঝুঁকি নেব তোমার জন্যে। চাপা গলায় নির্দেশ দিতেই দুটো হাতি যাত্রা শুরু করলো। ডান দিকে জঙ্গলের পথে ঢুকে গেল ওরা। না, শিকারী দুজনকে কিছুতেই দেখতে পাবে না হাতির দল। হাতির শরীরের সঙ্গে চমৎকার মিশে আছে। নিশ্চিন্ত হলো অবিরাম, তাড়াহুড়োর কিছু নেই। তবু অবিরাম বাকি দল নিয়ে চলল বাঁ দিকের পথটা ধরে। পায়ের তলায় প্যাচ প্যাচে জল, ওপরে জঙ্গলের গা থেকেও জল ঝরছে। এখন সারা শরীরে যোগ ঝুলছে, কিন্তু কিছু করার নেই। মেঘ না থাকলে পথটা দেখা যেত, এখন আন্দাজে যাওয়া।
যেতে হবে যেখানে মাইনুরা দক্ষ হাতে গর্ত করে ঢেকে রেখেছে। জায়গাটা এমন নির্বাচন করা হয়েছে যাতে তার চারপাশে গাছ থাকে। সেই গাছের ডালে লুকিয়ে বসে থাকতে হবে যতক্ষণ না শিকার আসে। হীরামন হীরামতি তো ভয় পাবেই। বুনো হাতির দল যদি বুঝতে পারে ওরা পোষা, তাহলে ছিঁড়ে ফেলবে। দুই বুড়ো বুড়ির তো নড়বার ক্ষমতা নেই, কিন্তু ওরা অভিনয় করতে জানে। এখন বোধহয় আর নিজেদের ওপর ঠিক ভরসা রাখতে পারছে না। মানুষ চোখে দেখতে পাচ্ছে অবিরাম। হীরামন আর হীরামতি নিঃশব্দে দলটার দিকে এগিয়ে যাচ্ছে। দলটার কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত ওরা থামবে না। জঙ্গলের যেখানে বুনো হাতির দলটা রয়েছে তার কাছে গিয়ে ওরা লক্ষ্য করবে তারা কি করছে। সাধারণত সকালের দিকে হাতিরা একটু অলস থাকে, গাছপালা ভাঙে, পাতা খায়, ছোটরা খুনসুটি করে। সদ্য কিশোর যারা, তারা ছটপটিয়ে এপাশ ওপাশ যায়, আবার দলে ফিরে আসে। দলের যিনি নেত্রী, তিনি পাতা খেতে খেতে উদাস চোখে তাকিয়ে দেখেন সবাই ঠিক আছে কিনা। তার কাছাকাছি থাকে সেই দাঁতাল পুরুষটি, হস্তিনীর স্বামী এবং সেবক। উঠতি ছোকরাদের সম্পর্কে তার বেশ বিরক্তি। এরাই সামান্য বড় হলে তার পথটি বিপন্ন হতে পারে। কোনো রকমে এদের দল থেকে কাটিয়ে দিতে পারলে সে খুশি হয়, কিন্তু নেত্রীর সামনে সেটা প্রকাশ করতে পারে না সে। তাকে সব সময় সজাগ থাকতে হয়। যে কোনো মুহূর্তে নেত্রীর হুকুমে শত্রুর মোকাবিলা করতে হতে পারে। এমনকি চিবোবার সময় সে চোখ বন্ধ করার সুযোগ পায় না। হীরামন আর হীরামতি যখন বোঝে দলটা অলস হয়ে আছে, তখন তারা আলাদা হয়ে এগোয়। যেতে যেতে ডাল ভাঙে, পাতা চিবোয়, যেন কোনো মতলব নেই এমন ভঙ্গিতে পা ফেলে। দলের হাতিরা তাদের দিকে তাকালে এমন অভিনয় করে যে ওরা বাইরের কেউ নয়, কিন্তু ওদের লক্ষ্য থাকে নেত্রীর দিকে। খুব সাবধানে তাকে এড়িয়ে ওরা দলে মেশে। কিছুক্ষণ কাটানোর পর সংকেত পায় কানের তলায় কোন দিকে তাদের যেতে হবে। ওই যে চঞ্চল কিশোরটি দল থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে, সাহসী পায় তার দিকে যেতে নির্দেশ দিচ্ছে ওপরের মানুষ। অথচ চটপট পায় গেলে চলবে না। কেউ যদি সন্দিগ্ধ না হয়, এইভাবে ওই কিশোর হাতির পাশে গিয়ে দাঁড়াতে হবে। সেই মুহূর্তে ওরা দুজন কিশোরের দুই পাশে। কিশোর মনের আনন্দে ডাল ভাঙছে। ওরা শরীরের পেছন দিকটা দিয়ে একসঙ্গে চাপ দিতেই কিশোর সামনে এগিয়ে যাবে। স্বভাবতই সে বিরক্ত হবে, কিন্তু যখন দেখবে ওরাও পাতা ছিঁড়ছে, তখন সে আরেকটু এগিয়ে পাতায় সুর দেবে, এই ভেবে যে দলটা তার সঙ্গে আছে। মিনিট খানেক অপেক্ষা করার পর আবার একই কৌশল। দুপাশ ঘিরে পেছনে চাপ দিলে কিশোর সম্মুখগামী হবেই। এইভাবে অন্তত আধ ঘন্টার পর ওকে বের করে আনবে হীরামন আর হীরামতি। এই সময় লক্ষ্য রাখতে হবে দলের কেউ যেন সন্দেহ না করে, কিশোর যেন বিদ্রোহ না করে বসে। একটু নিরাপদ সীমায় আসা মাত্র মানুষ দুটো আচমকা খাড়া হয়ে বসে চিৎকার করে উঠবে। অনেক অনেক ট্রেনিং নিতে হয় ওই চিৎকার নিখুঁত করার জন্যে। শব্দটা অবিকল কোনো হাতি বিপদে পড়লে করে থাকে। সেটা কানে যাওয়া মাত্র কিশোর ভাববে সেও বিপদে পড়েছে। তৎক্ষণাৎ সে সুর তুলে চিৎকার করতে চাইবে। যেই তার সুর ওপরে উঠবে, অমনি দুটো দড়ির ফাঁস তাতে গলিয়ে দেবে মানুষ দুটো। ভয় পেয়ে সুর নামিয়ে নেয়া মাত্র কিশোরের গলায় ফাঁস এঁটে বসবে। তৎক্ষণাৎ ছুটতে শুরু করবে হীরামন আর হীরামতি।
দৌড়াবার সময় তারা দড়ির দুই প্রান্ত নিজেদের মুখে নিয়ে নেয়। ওপরের মানুষ দুটো কোনো ক্রমে ঝুলে থাকে তাদের শরীরে। দড়ির চাল লাগা মাত্র কিশোর ছুটতে থাকে মাঝখানে। তখনও ধারণা যে সে সঙ্গীদের সঙ্গে আছে। এই দৌড় চলবে সেই লুকানো খাদ পর্যন্ত। সেখানে এসে এই খাদের দুই পাশে দিয়ে দৌড়য়, আর কিশোর হুড় মুড়িয়ে পড়ে গোপন ফাঁদে। তখনই চটপট নেমে আসে অভিরামেরা। গর্তে পড়ে যাওয়া হাতিটাকে সুন্দর করে ঢেকে দিয়ে সরে যায় আরো দূরে। বিশেষ করে দাঁতাল যদি বুঝতে পারে কিশোর হাতিটি বিপদে পড়েছে, তাহলে সে সরে যাওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবে, এই ভেবে যে তার একটি ভাবী প্রতিদ্বন্দ্বী কমে গেল। এইবার ফাঁদে পড়ে থাকা কিশোরটিকে কবজা করা অভিরামদের কাছে কিছুই নয়। এই অভিযানে মানুষ এবং হাতি দুটোর বুদ্ধির সমন্বয়ে থাকা দরকার। হীরামন আর হীরামতির ওপর অভিরামের ভরসা আছে। বুনোদের দলে মিশে যাওয়ার সময়টাই সবচেয়ে বেশি বিপজ্জনক। তার উপর ওই 25 বছরের ছেলেটি আজ প্রথম যাচ্ছে। অভিরাম মাইনুকে জিজ্ঞাসা করল, ছোকরাটা পারবে তো? মাইনু লাল দাঁতে হাসল। ওর বাপ কত বড় শিকারী ছিল, আর ও পারবে না? অভিরাম মাথা নাড়ল। ছিল কথাটায় তার মোটেই আস্থা নেই। তারও তো যৌবন ছিল, সে সময়টা জঙ্গলে জঙ্গলে গাছের নেশায় কেটে গেল। আজ যুব তাকে দেখার পর থেকেই সেই যৌবনটা লেজ নাড়ছে শরীরে। কিন্তু তাই বলে কি সে যুবকের সঙ্গে পাল্লা দিতে পারবে? বাপ শিকারী ছিল বলেই ছেলে পারবে এমন নাও হতে পারে। দুটো লোকের কাঁধে চেপে অভিরাম গাছের ডালে উঠল। দুটো ডাল গুলতির বাঁটের মতন ছড়ানো। সেখানে বসে হাঁপ ছাড়ল সে। এখন এখানে অনন্তকাল বসে থাকতে হবে। হৃৎপিণ্ড শান্ত হতেই চোখের সামনে যুবতীর শরীরটা ভেসে উঠল। হাতিটা ধরা পড়া মাত্রই প্রস্তাবটা পেশ করবে সে। শরীরে বড় নেশা ধরেছে, এই নেশা নিয়ে মরেও সুখ নেই। হীরামন আর হীরামতি আগু পিছু হাঁটছিল। মাঝে মাঝে তুলে বাতাস যাচাই করে পথ পাল্টাচ্ছে। এই মেঘ বৃষ্টিতে ওদের হাঁটতে মোটেই ভালো লাগছিল না। মাঝে মাঝে পিছু ফিরে হীরামন হীরামতির সুর জড়িয়ে ধরছিল। একবার জঙ্গলে ঢুকে গেলে কথা বলা নিষেধ। তবু 25 বছর চাপা গলায় বলল, এ দুটো ঠিক ভয় পেয়েছে মনে হয়। বয়স্ক পুরুষটি জবাব দিল না, শুধু জিভে যে শব্দ করল তার অর্থ কথা বলবি না। দুটো পা কানের তলায় চালিয়ে শরীর বেঁকিয়ে 25 বছর হাতির মাথায় চিবুক রেখে জিভ কাটল। কথা বলা নিষেধ সে ভুলে গিয়েছিল। অনেক কিছু সে ভুলেছিল কাল রাত্রে। এটা তো তার কাছে কিছুই না। কিন্তু হাতি দুটো ভয় পেয়েছে সেটা ওদের শরীরের কাঁপুনিতে মালুম হচ্ছে। অনেকক্ষণ যাওয়ার পর জঙ্গলটা যখন আরো ঘন, তখন হীরামন আর হীরামতি থমকে দাঁড়িয়ে ফোঁস ফোঁস করে শব্দ করল। মানুষ দুটো কান পাতল। দূরে গাছ ভাঙার শব্দ হচ্ছে। সারাটা পথ মাথার ওপর ভিজে গাছে বসে পাখিরা চিৎকার করছে, বানরগুলো ছটপটিয়েছে। হাতির ওপর মানুষ লুকিয়ে আছে সেটা বুঝেই ওদের অস্বস্তি। এখানে জঙ্গল বেশ ঘন। বয়স্ক মানুষটি সন্তর্পণে হীরামনের কানের তলায় পায়ের আঙুলের ডগা দিয়ে সংকেত করা মাত্র হাতিটা সোজা হাঁটতে লাগলো। দেখা দেখি 25 বছর হীরামতিকে নিয়ে এলো পাশে।
হাতি দুটো নির্লিপ্ত হয়ে ডাল ভাঙছে, পাতা খাচ্ছে, মেপে মেপে এগোচ্ছে। হঠাৎ একটা বাচ্চা হাতিকে দেখতে পেল ওরা। চঞ্চল পায়ে এগিয়ে এসে হীরামনদের দেখে থমকে গেল। তারপর আবার সহজ হয়ে একটা ডাল ভেঙে ফিরে গেল ভেতরে। এখান থেকে হীরামন সরে গেল হীরামতির কাছ থেকে। বয়স্ক পুরুষটি ধীরে ধীরে হীরামনকে জঙ্গলের মধ্যে এগিয়ে নিতেই দেখল গোটা 12 বুনো হাতি ছড়িয়ে ছিটিয়ে পাতা খাচ্ছে, গাছ ভাঙছে। সে যে দলে ঢুকছে সেটা কেউ খেয়াল পর্যন্ত করল না। 8টা বড় আর 4টে বাচ্চা। সে দলনেত্রীটাকে খুঁজে বের করল। ঠিক মাঝখানে দাঁড়িয়ে পাতা চিবোচ্ছে। তার ঠিক সামনেই দাঁতালটা। হীরামন ওদিকে যাবে না। সে ধীরে দাঁড়িয়ে ফোঁস ফোঁস শব্দ করল 2 বার। লোকটি বুঝতে পারছিল না হীরামনের মতলব। বুনো হাতি দেখে অন্য কোনো ইচ্ছা হচ্ছে নাকি? তারপরে সে কিশোরটিকে দেখতে পেল। বেশ বেপরোয়া ভাব, বারংবার দল থেকে বেরিয়ে যাচ্ছে। বয়স্ক লোকটি হীরামনকে সেদিকে নিয়ে যাওয়া স্থির করল। হীরামন এখন অভিনয় করছে, পাতা ছিঁড়ছে আর মুখে পুড়ছে। কিন্তু একা গেলে চলবে না। বয়স্ক লোকটি সামান্য মুখ ফিরিয়ে হীরামতিকে খুঁজতে লাগলো। হীরামতি ওপাশ দিয়ে দলে ঢুকছে। সুর তুলে একটা গাছের পাতা ধরল। তার উপরে 25 বছর যে শুয়ে রয়েছে তা টের পাওয়া যাচ্ছে না। এবার হীরামনকে সে কিশোরের দিকে নিয়ে এলো। ওর যাওয়া দেখে হীরামতিকে নিশ্চয়ই 25 বছর এদিকে আনবে। তাদের শিকার কোনজন বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু হঠাৎ দলনেত্রীকে ঘুরে দাঁড়াতে দেখলো বয়স্ক লোকটি। হাতিটার চেহারা চট করে পাল্টে গেল। সুর ওপরে তুলে যেন বাতাসে একটা ঘ্রাণ খুঁজতে চাইল। তারপর 2 পা এগিয়ে আবার বাতাস টেনে হুঙ্কার ছাড়ল। সঙ্গে সঙ্গে দাঁতালটা ঘুরে দাঁড়ালো। দ্রুত পায়ে ছুটে এলো নেত্রীর পাশে। বয়স্ক লোকটি বুঝতেই পারছিল না এই রকম কেন হচ্ছে। তার বুক কেঁপে উঠল। সে দেখল হীরামতি যেন অস্বস্তিতে পড়েছে। একটু একটু করে পিছিয়ে যাচ্ছে সে। দলনেত্রীর লক্ষ্য বস্তু যে সে তা টের পেয়েছে হীরামতি। এই সময় নেত্রী চেঁচিয়ে উঠতেই হীরামতি ঘুরে দৌড়তে আরম্ভ করল। সঙ্গে সঙ্গে দাঁতালটা ছুটল তার পিছে। বাকি দলটাও অনুসরণ করলো ওদের। বয়স্ক লোকটি জানে এখন অন্য কোনো আচরণ করা যাবে না, তাকেও দলের সঙ্গে ছুটতে হবে এবং এই অবস্থায় 25 বছরকে সাহায্য করার কোনো সুযোগই নেই। কিন্তু সে বুঝতে পারছিল না কি করে হীরামতি ধরা পড়ল। তার দিকে তো কেউই লক্ষ্য করছিল না। হীরামনের পা দ্রুত চলছিল, যেন হীরামতিকে বাঁচাতে সে উদ্দাম হয়ে উঠেছে। ওদিকে হীরামতি ছুটছে প্রাণের দায়। তার উপর এই অবস্থায় বসে থাকতে পারল না 25 বছর। হাত বাড়িয়ে একটা ডাল ধরতে গিয়ে ছিটকে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে দাঁতালটা তাকে সুরে তুলে নিয়ে ছুড়ে দিল দলনেত্রীর সামনে। বয়স্ক লোকটি চোখ বন্ধ করার শক্তিও পেল না। হীরামতি ততক্ষণে চোখের বাইরে। পুরো দলটা থমকে দাঁড়িয়েছে দেখে হীরামন শান্ত হলো। 25 বছর কোনো আওয়াজ করল না। দলনেত্রীর ভারী পা যখন তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তখন দলটা আবার সহজ হয়ে গেল। যেন কিছুই হয়নি এমন ভঙ্গি করে ওরা আবার জঙ্গলে ঢুকে যেতে লাগলো। দলনেত্রী এবং দাঁতাল আগে আগে যাচ্ছে। এই জায়গাটা নিরাপদ নয় সেটা বুঝতে পারছিল ওরা বোধহয়।
এখন শোকের ছায়া। 5টা মানুষ পাথরের মতো বসে আছে। খুঁটিতে হীরামন আর হীরামতি চেনে বাঁধা। হীরামতি ছটপট করছে আর তার শরীরে সুর রেখে ঠায় দাঁড়িয়ে আছে হীরামন। অবিরাম দাড়িতে হাত বোলাচ্ছিল। তার সামনে বস্তায় জড়ানো 25 বছরের শরীরের অবশিষ্ট। বারংবার সে বয়স্ক পুরুষটির কাছে বৃত্তান্ত জেনেছে। কিছুতেই সে বুঝতে পারছে না ওরা হীরামতিকে কি করে আবিষ্কার করলো। হীরামতির শরীরটাকে সে ভালো করে যাচাই করছে। কোনো খুঁত নেই তো, কোনো চিহ্ন নেই যা ওকে ধরিয়ে দিতে পারে। অবিরাম ডাকলো, মাইনু। জি। প্রৌঢ় বেটির শরীরটা সাড়া দিল, দল থেকে উঠে এলো না। ও কি মাছ, ডিম, রসুন, পেঁয়াজ খেয়েছিল? না, ওসব আমরা 7 দিন খাইনি। হারিয়া নেশা করেছিল? না, করলে আমি জানতে পারতাম, জানলে পাঠাতাম না। তাহলে কি করে হাতিগুলো ওকে ধরলো? কারণটা কি? আমি জানি না। এখন ওর মাকে কি জবাব দেব গ্রামে ফিরে গিয়ে? অবিরাম জানে ক্ষতিপূরণ দিতে হবে, থানায় জানাতে হবে, কিন্তু কি করে এমন হলো সেটা না জানা পর্যন্ত তার স্বস্তি নেই। সে বয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করল, কাল সারা রাত হাতির পিঠে ছিল? লোকটা ভাবল একটু, তারপর বলল, মাঝরাতে নেমেছিল। কেন? পায়খানায় যাবে বলে। কতক্ষণ পরে ফিরেছিল? 1 ঘন্টা হবে। সময়ের মাপটা এদের কখনোই ঠিক হয় না, অবিরাম জানে। তার সব প্ল্যান আজ নষ্ট হয়ে গেল। এবছর আর এই দলকে হাতি ধরতে পাঠানো যাবে কিনা সন্দেহ, কিন্তু কারণটা জানা দরকার, অথচ সে জানতে পারছে না। মৃত্যু খবর মানুষকে চিরকাল উৎসাহিত করে। থানায় খবর দিতে লোক পাঠিয়েছে অবিরাম। তার কাছেই গ্রামের মানুষ জেনেছে হাতির বাচ্চা ধরা পড়েনি এবং একজনকে মেরে ফেলেছে। বিকেলে ওদের অনেকে জঙ্গলে এলো। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ছেলেটা বড় ভালো ছিল, গতবারও দেখেছি। বেজাত হলে কি হবে, মুখটা ভারী মিষ্টি ছিল। তোমাদের গায়ে যেত নাকি? গতবার খুব যেত, এইবার 2-1 বার। অবিরামের কপালে ভাঁজ পড়ল। কার কাছে যেত? ঠিক কারো কাছে না, মুদির দোকানে বসে থাকতো। মুদির মেয়ের সঙ্গে কথা বলতো। যৌবনের ধর্মই তো কথা বলার। অবিরামের বুকের মধ্যে ছোবল মারল কালকে উঠে। টর্চ হাতে সে হাঁটতে লাগলো গ্রামের দিকে। গ্রামে ঢোকার মুখেই সাঁকো। তখন সন্ধে হয়ে গেছে। হঠাৎ টর্চের আলোর বৃত্তে মূর্তিটাকে নজরে পড়ল। ঝর্ণার গায়ে একটা পাথরের ওপর যুবতী স্থির হয়ে বসে আছে, একা। অবিরামের বুকের মধ্যে যেন ঝর্ণাটা উঠে এসেছে। বুড়ো কলজে কলকল করছে। সে টর্চ না নিভিয়ে এগিয়ে যেতেই মুখ ফেরালো মেয়েটি, চোখ ঢাকলো। এবার টর্চ নেভালো অবিরাম। তুই এখানে? জবাব দিল না যুবতী। তারপর উঠে দাঁড়ালো। তুই লোকটাকে চিনতিস? কোন লোক? যুবতীর গলায় কাঁপন। যে আজ মরল। হ্যাঁ। কাল রাত্রে তোর কাছে এসেছিল? হ্যাঁ।
কোথায়? এখানে। কি করছিলি তোরা? এবার অদ্ভুত একটা শব্দ এলো। পুরুষেরা যা করে। অভিরামের হৃৎপিণ্ড নড়তে লাগলো। তুই জানতিস না শিকারে যাওয়ার আগে ওসব করতে নেই? শরীরে যৌবন লেগে থাকলে তা বাতাসে ভাসে। আমি না বলেছিলাম, ও শোনেনি। বলল যদি না ফিরি তাহলে স্বাদ ঘুচবে না ওর। অভিরামের জিভ শুকিয়ে গেল। তুই ওকে মেরে ফেললি। আমি না, ওর যৌবন। হিলহিলে শীত অবিরামের শরীরে খেলা শুরু করলো। একটু উত্তাপ নেই, তার অঙ্গে যৌবনের সামান্য দপদপানি বন্ধ হয়ে গেছে আচমকা। যুবতী দুপা এগিয়ে এলো। কে টের পেয়েছিল? হাতি না হস্তিনী? হস্তিনী। অভিরাম বিড়বিড় করল, মেয়েরাই তো মেয়েদের টের পায়। ওদিকে লোকজনের গলা শোনা যাচ্ছে। যারা জঙ্গলে গিয়েছিল মৃত্যু সংবাদ শুনে তারা ফিরে আসছে। যুবতী ঘুরে দাঁড়ালো। বলো, সত্যি কি আমি দোষী? দোষ? অভিরাম শূন্য চোখে তাকালো। তারপর মাথা নেড়ে উল্টো পথে হাঁটতে লাগলো। প্রত্যেকটা পদক্ষেপ তাকে শীতল থেকে শীতলতর করছিল। তবু যুবতীর কাছ থেকে দূরে সরে যাওয়ার মধ্যে সে আর এক ধরনের আরামের সন্ধান পেল। সেই উৎসাহটা শরীর থেকে বেরিয়ে গেছে। কিছু ছেড়ে গেলে এত মুক্ত লাগে। এতক্ষণ তোমরা শুনছিলে লেখক সমরেশ মজুমদারের একটি ছোট গল্প অক্টোপাস। তোমাদের শুনতে কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। পরবর্তী গল্প শুনবার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।